সবাইকে স্বাগতম জানাচ্ছি DTN 201 ভিডিও লেসনে। আমাদের আজকের টপিক অ্যাডভান্স ডাইভারজেন্স অ্যানালাইসিস। এখন পর্যন্ত যতটুকু আমরা ডাইভারজেন্স সম্পর্কে জানলাম, যা হচ্ছে হোয়াট ইজ ডাইভারজেন্স, ডাইভারজেন্সের প্রকারভেদ এবং রেগুলার বা ক্লাসিক ডাইভারজেন্সকে আমরা ইনডেপথে ডিফাইন করেছিলাম এবং রেগুলার অথবা ক্লাসিক ডাইভারজেন্সকে কিভাবে আমাদের ট্রেডিং এ কাজে লাগিয়ে আমরা পোটেনশিয়াল রিভার্সাল বা সুইং পয়েন্টগুলো আমরা বের করতে পারি, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা যে সব জিনিসগুলো জানবো তা হচ্ছে ডাইভারজেন্সের টাইপ, যেগুলো নিয়ে খুব সংক্ষেপে অ্যাকচুয়ালি আমরা গত ভিডিওতে বলেছিলাম। প্লাস আমরা সাইকেল অ্যানালাইসিসের ব্যাপারেও যে মূল যে জিনিসটা তাও আমরা এই ভিডিওতে শিখে নিতে পারবো। সো লেটস বিগিন। তো ফার্স্টে যে ডাইভারজেন্সটা আমরা কথা বলবো তা হচ্ছে হিডেন ডাইভারজেন্স। হিডেন ডাইভারজেন্স মেইনলি ট্রেন্ড কন্টিনিউশনের জন্য কাজ করে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমরা নর্মালি ডাইভারজেন্স কিন্তু সুইং ট্রেডিং এর জন্য বা রিভার্সাল ট্রেডিং এর জন্য আমরা সবসময় ইউজ করে থাকি, বাট হিডেন ডাইভারজেন্স আমরা ইউজ করব ট্রেন্ড কন্টিনিউশনের জন্য, মানে ট্রেন্ডের দিকে আবার একটা কিছুটা রিট্রেস হওয়ার পর যে আমরা ট্রেন্ডের দিকে একটা ট্রেড নেওয়ার জন্য চেষ্টা করি, ওই জিনিসটা আর প্রবাবিলিটিটা বের করার জন্য অ্যাকচুয়ালি আমরা হিডেন ডাইভারজেন্সটা ইউজ করব। গত ভিডিওতে আমি একটা জিনিস বলেছি যে ডাইভারজেন্স অ্যাকচুয়ালি কোনো বাই অথবা সেল কোথা থেকে করতে হবে এই জিনিসটা কিন্তু বলে না। আপনি রেগুলার, হিডেন, কন্টিনিউশন, এক্সট্রিম ডাইভারজেন্স যেটা ইউজ করেন না কেন, আপনাকে এই পুরো জিনিসটা, এই পুরো ডাইভারজেন্সের ওভারঅল জিনিসটাকে আপনাকে অবশ্যই কনটেক্সটের, প্রাইস অ্যাকশন কনটেক্সটের লাইক একটা ছোটখাটো একটা উইপন হিসেবে আপনাকে কাজ করতে সাহায্য করবে, যেন আপনার অ্যাকুরেসিটা বৃদ্ধি পায়, আপনার প্রবাবিলিটিটা যেন বৃদ্ধি পায়। যেখানে আপনার অ্যাকুরেসি 60, 70 বা 80% থাকে, সেখানে 5 থেকে 10% আরো বাড়িয়ে দিবে ডাইভারজেন্স, যদি আপনি ডাইভারজেন্সটা ভালো মতো প্রয়োগ করতে পারেন। ঠিক আছে? সো এখন আমরা জানি আসলে হিডেন ডাইভারজেন্সটা কি। হিডেন ডাইভারজেন্স জানানোর আগে ফার্স্ট আমি একটু ক্লাসিক ডাইভারজেন্সের আরেকটু রিভাইজ করে দিচ্ছি, কারণ আপনারা যদি ক্লাসিক ডাইভারজেন্সটা না বুঝেন তখন হিডেন ডাইভারজেন্সটা কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে? কারণ জিনিসটা একটু অপোজিট হলেও একটু ট্রিকি আছে। তো এই ট্রিকটা আসলে ধরাটা অনেক বড় ব্যাপার। তো যারা ধরতে পারবে তারা হিডেন ডাইভারজেন্স আসলে পুরোপুরি জিনিসটা আয়ত্ত করতে পারবে। তো প্রথমে দেখাই ক্লাসিক ডাইভারজেন্সটা কি। ক্লাসিক ডাইভারজেন্সের এখানে একটা জাস্ট একটা বুলিশ ক্লাসিক ডাইভারজেন্স আমরা এখানে দেখাচ্ছি যে প্রাইস নিচের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় হিস্টোগ্রামের ভলিউমটা কমতে থাকে। ঠিক আছে? তো বা আমাদের ম্যাকডির যে মুভিং অ্যাভারেজ আছে তার ভলিউমটা আস্তে আস্তে কমতে থাকে। তো ওভাবে যদি আমরা দেখি সেখানে একটা বুলিশ ডাইভারজেন্স ইজিলি বোঝা যাচ্ছে এবং এটা একটা রিভার্সাল এন্ট্রি। বাট হিডেন ডাইভারজেন্সের ব্যাপারে যেটা খুবই সহজ করে যেটা বলা অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে মার্কেট অলরেডি ট্রেন্ডের মধ্যে আছে, একটা বাই ট্রেন্ডে আছে এবং হিস্টোগ্রাম ঠিক এটার উল্টো জিনিসটা দেখাচ্ছে, যে এখানে আসলে ভলিউমটা বাড়ছে। হুম, আমরা যদি একটু কমন সেন্স নিয়ে একটু চেষ্টা বা বোঝার চেষ্টা করি, দেখবেন যে যখন প্রাইসটা নিচে নামতে থাকে তখন আমরা জানি যে এটা অবভিয়াসলি একটা সেল ট্রেন্ড। তো সেল ট্রেন্ডে প্রাইসটা নামছে এবং সেলিং প্রেশারটা আরো বেশি হওয়ার কথা, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভলিউমটা কমে যাচ্ছে। ঠিক আছে? এটাই বুঝিয়ে দিচ্ছে যে অলরেডি সেলাররা আস্তে আস্তে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে এবং সেলাররা যেহেতু মার্কেট থেকে বের হয়ে যাচ্ছে তখন এখন বায়ারদের আগমন হওয়াটা খুবই স্বাভাবিক। আর অন্যদিকে হিডেন ডাইভারজেন্সের যেটা হয় যে অলরেডি একটা বাই ট্রেন্ড চলছে, আমরা একটা সুইং পেলাম এবং সাথে সাথে দেখলাম যে এখানে ভলিউমটা বাড়ছে। ঠিক আছে? বাট এখানে একটা কনফিউজিং ব্যাপার হচ্ছে এটা যে আপনার যখন একটা বাই ট্রেন্ডে সেল হিস্টোগ্রাম বা রেড কালার যে হিস্টোগ্রামটা আমরা বলি, সেই রেড কালার বা সেলিং হিস্টোগ্রাম বা বেয়ারিশ হিস্টোগ্রামটা বাড়তে থাকে। ঠিক আছে? জাস্ট মনে রাখার জন্য যেটা খুবই ইজি হয়, যেটা মনে রাখার জন্য আমি আর অত বেশি কমপ্লেক্স করছি না, কারণ কমপ্লেক্স করতে গেলে জিনিসটা দেখা যাবে মনে থাকবে না। সো জাস্ট একটা ছোটখাটো একটা সিম্পল ডেফিনেশনের মাধ্যমে বা এক্সপ্লেনেশনের মাধ্যমে যদি আমরা জিনিসটা বুঝতে যাই, ক্লাসিক এবং হিডেন ডাইভারজেন্সকে একটা অপোজিট জিনিসটা দাঁড়া করাতে যাই এবং জিনিসটা যদি সারা জীবনের জন্য মনে রাখতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট একটা সিম্পল জিনিস মনে রাখতে হবে। তা হচ্ছে ক্লাসিক ডাইভারজেন্সের সময় প্রাইসটা যেহেতু নিচে যাচ্ছে এবং অসিলেটর বা আমাদের ম্যাকডি হিস্টোগ্রাম বা মুভিং অ্যাভারেজ যখন উপরের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে একটা রিভার্সাল হচ্ছে, রাইট? আর এখানের মধ্যে যে জিনিসটা হচ্ছে ভলিউমটা কমে যাচ্ছে। আর হিডেন ডাইভারজেন্সের যেটা হবে সেটা হচ্ছে আপনার ট্রেন্ড যত সামনে আগাতে থাকবে তত আপনার ভলিউমটাও বৃদ্ধি পাবে। দ্যাটস ইট। ঠিক আছে? এখন এটা সেলিং হিস্টোগ্রামের সাথে হচ্ছে, কারণ এটা আমরা যখন একটা বাই ট্রেন্ডের দিকে যখন আমরা একটা ট্রেন্ড লাইন আঁকি, ট্রেন্ড লাইনটা কিন্তু নিচের দিকে আঁকি। ঠিক আছে?
তো একইভাবে আমাদেরকে কিন্তু ম্যাকডিতেও নিচের দিকে আমাদের ট্রেন লাইনটা আঁকতে হবে ফর বাই, ঠিক আছে? কারণ আমরা একটা বাই বুলিশ হিডেন ডাইভারজেন্স আমরা এখানে পেয়ে গেছি, বা আমরা এখানে বুঝতে পারছি যে অলরেডি একটা বুলিশ হিডেন ডাইভারজেন্স আছে। আমরা আরেকটা এক্সাম্পলে যে আপনারা একটু ভালো মতো বুঝতে পারবেন, ধরেন এটা হচ্ছে চার্ট এবং এই চার্টের মধ্যে প্রাইস উপরের দিকে যাচ্ছে এবং ঠিক সেই সময় ইন্ডিকেটরে হিস্টোগ্রামে লোয়ার লো ক্রিয়েট করছে, যার মানে হচ্ছে ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে। এটা ভলিউমটা নিচের দিকে বৃদ্ধি পেতে হবে, কারণ এটা হচ্ছে হিডেন ডাইভারজেন্স। এই ডাইভারজেন্সটা লুকায়িত, মানে আহ, এটা এমন ভাবে লুকিয়ে আছে যে আপনি আসলে বুঝতে পারবেন না যে আসলে আহ, এটা আসলে ডাইভারজেন্স ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে? আমি একটা ছোটখাটো ট্রিক দেখিয়ে দিব একটু পরে, যে আসলে বুঝতে পারবেন যে আসলে হিডেন ডাইভারজেন্স হয়েছে। অনেকে আসলে বুঝতে পারে না, কারণ একটু একটু কনফিউজিং জিনিসটা। কারণ ক্লাসিক ডাইভারজেন্স আমরা এখানে বুঝতে পারি যে অলরেডি একটা বেয়ারিশ ট্রেন্ড আছে, কিন্তু হিস্টোগ্রাম আস্তে আস্তে ছোট হচ্ছে। তো এটাতেই বোঝা যাচ্ছে যে অলরেডি না একটা বায়াররা ঢুকছে। বাট হিডেন ডাইভারজেন্সের জিনিসটা একটু উল্টা, যে বায়াররা নিয়ে যাচ্ছে বাট এখানে সেলারদের হিস্টোগ্রামটা পাচ্ছে। তো এই জিনিসটা আমরা জাস্ট সেলারদের হিস্টোগ্রাম চিন্তা না করে আমরা যদি ভলিউমের কথা চিন্তা করি, তখন আমাদের জন্য জিনিসটা মনে রাখা খুবই ইজি হবে। যে এখানে ভলিউম কমে যাচ্ছে তার মানে হচ্ছে বায়ার মানে রিভার্সাল হতে পারে, আর এখানে যেহেতু ভলিউম বাড়ছে তার মানে হচ্ছে এটা কন্টিনিউশন হবে। সিম্পল এজ দ্যাট, ঠিক আছে? একই রকম ভাবে সেলিং এও যদি আমরা বিয়ারিশ হিডেন ডাইভারজেন্স দেখি, একটা সেল ট্রেন্ড, আর এখানে দেখতে পাচ্ছি আমাদের হিস্টোগ্রামে একটা হায়ার হাই ক্রিয়েট হচ্ছে। আর দেখেন জিনিসটা কিন্তু উল্টা। ডাইভারজেন্স জিনিসটার মানেই হচ্ছে প্রাইস যা দেখাবে ইন্ডিকেটর বা আমাদের যে ম্যাকডি হিস্টোগ্রাম আছে বা ম্যাকডি মুভিং অ্যাভারেজ আছে, তা উল্টা জিনিস দেখাবে, ঠিক আছে? এটাই হচ্ছে ডাইভারজেন্স। তো হিডেন ডাইভারজেন্সের যে ব্যাপারটা হলো যে এখানে যেহেতু নিচের দিকে যাচ্ছে, এখানেও কাইন্ড অফ নিচের দিকে যাওয়ার কথা, বাট এটা কিন্তু উল্টা দিকে যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যেমন আমি একটা ডিরেক্ট মার্কেটের একটা অ্যানালাইসিস দেখাই। এখানের মধ্যে দেখেন যে এখানে অলরেডি সেলিং হিস্টোগ্রামটা কিন্তু ছোট, এবং এরপরে দেখলাম আবার আমাদের সেলিং হিস্টোগ্রামটা এখানে একটু বড় আকারে আছে। কিন্তু একই জায়গায় যদি আমরা দেখি, এখানে দেখেন একটা অলরেডি বাই ট্রেন্ড, এবং এই বাই ট্রেন্ড যখনই আমরা এখান থেকে ডাইভারজেন্সটা লোকেট করলাম, এরপর থেকেই দেখলাম যে আমাদের এখানে কিছু পিনবার সিগন্যাল দেখা যাচ্ছে এবং প্রাইসটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে? সবার থেকে বেটার অ্যাকচুয়ালি হিডেন ডাইভারজেন্সের জন্য যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে হিডেন ডাইভারজেন্সে আপনাকে অবশ্যই একটু হিস্টোগ্রামের দিকে একটু বেশি নজর দিতে হবে, কারণ এটা ভলিউম বিষয়টা একটা অ্যানালাইসিস করতে হয়। তো মুভিং অ্যাভারেজ অ্যাকচুয়ালি তেমন ভলিউমটা দেখায় না, ইটস কাইন্ড অফ মিন রিভার্সন বা অ্যাভারেজ নিয়ে কাজ করে। তো হিস্টোগ্রামের উপর একটু বেশি ফোকাসটা রাখবেন। যদি হিস্টোগ্রামের পাশাপাশি আমরা যদি একই রকম হিডেন ডাইভারজেন্স যদি মুভিং অ্যাভারেজেও দেখি, যেটা আমি অ্যাকচুয়ালি ক্লাসিকের ব্যাপারে বলেছিলাম, তাহলে এটা আরো একটু পাকাপোক্ত হবে বা একটু আরো বেটার অ্যাকুরেসি আমাদেরকে প্রোভাইড করবে, ঠিক আছে? আমরা আরো একটা এক্সাম্পল দেখি, যেমন এটা একটা সেল ট্রেন্ড, এবং সেল ট্রেন্ডের মধ্যে এখানে দেখা যাচ্ছে খুব ছোট একটা বুলিশ হিস্টোগ্রাম, এরপরে একটা বড় একটা বুলিশ হিস্টোগ্রাম, এবং এখান থেকে যদি আমরা একটু দেখি খেয়াল করি, একটা বিয়ারিশ এনগালফিং এর পর থেকে কিন্তু প্রাইসটা আবার নিচে নেমে গেছে। আবার দেখলাম আবার একটা হিডেন ডাইভারজেন্স, আবার প্রাইসটা নেমে যাচ্ছে। এরপর এখানে আবার দেখলাম আবার একটা হিডেন ডাইভারজেন্স বিয়ারিশ, এবং তা কিন্তু কন্টিনিউ করছে। দেখেন ট্রেন্ড কন্টিনিউশনটা কিন্তু আমরা এখান থেকে মোটামুটি বুঝতে পারছি, যেখানে কিন্তু অলরেডি আমরা যদি মুভিং অ্যাভারেজকে আওতায় নিই, তো মুভিং অ্যাভারেজ কিন্তু আসলে তেমন কোনো ভালো ডিসিশন আমাদেরকে দিতে পারছে না, ঠিক আছে? ছোটখাটো রিট্রেসমেন্টের ব্যাপারগুলো হয়তো আমাদেরকে মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। আমাদেরকে আসলেই হিডেন ডাইভারজেন্সের জন্য সবার থেকে মূল যেটা অস্ত্র, সেটা হচ্ছে হিস্টোগ্রাম। ম্যাকডির হিস্টোগ্রামের উপরে বেস করে আমরা তখন হিডেন ডাইভারজেন্সটা ধরে নিতে পারবো। আর যেহেতু হিডেন ডাইভারজেন্সটা কন্টিনিউশন প্যাটার্ন বা কন্টিনিউশনের একটা ইন্ডিকেশন, তো সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু একটু মাইন্ডসেটটা এরকম রাখতে হবে যে আসলে ট্রেন্ডের দিকে যাওয়ার জন্য আমরা আসলে এই হিডেন ডাইভারজেন্সটা খোঁজার চেষ্টা করছি। আসলে ট্রেন্ড যেহেতু স্ট্রং, তো আমরা কোন সময় এবং আরো বেটার অ্যাকুরেসিতে আমরা কোন সময় ট্রেন্ডের দিকে ট্রেডটা করতে পারবো, ঠিক আছে? সো রেগুলার এবং হিডেন ডাইভারজেন্সের আমি আরেকটা ছোটখাটো এক্সাম্পল আমি দেখাচ্ছি, যেন আপনাদের জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়। কারণ এই হিডেন ডাইভারজেন্সের ব্যাপারটা কিন্তু একটু কনফিউজিং থাকে। প্রথম প্রথম যখন আমি শিখেছিলাম তখন আমারও একটু কনফিউশন ছিল, বাট আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কিন্তু জিনিসটা আহ, জিনিসটা ঠিক হয়ে যায়। সো এখানের মধ্যে জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, যেটা হচ্ছে আপনারা চাইলে ভিডিওটা পজ করে একটা স্ক্রিনশট নিতে পারেন অথবা একটা ক্যামেরাতে ছবি তুলে রাখতে পারেন, এবং এটা পরের দিকে আপনারা লাইক আবার রিভাইজ করার জন্য দেখতে পারেন। এটাতে খুব সুন্দরভাবে লেখা আছে
যে রেগুলার ডাইভারজেন্সে কি হয়, প্রাইস এবং অসকিলেটর আপনার নর্মালি বুলিশ ডাইভারজেন্সের সময় লোয়ার লো হয় এবং হায়ার লো হয়, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা বুলিশ ডাইভারজেন্স, লোয়ার লো হচ্ছে, হায়ার লো হচ্ছে, এটা কিন্তু একটা ডাইভারজেন্স বোঝাচ্ছে, ঠিক আছে। এবং রেগুলার বিয়ারিশ ডাইভারজেন্সে কি হয়, হায়ার হাই হয় আর লোয়ার হাই হয়, রাইট। এবং ডাইভারজেন্সটা ক্রিয়েট হওয়ার পর আমরা সেল করার চিন্তা ভাবনা করি। বাট হিডেনের সময় যা হয় সেটা হচ্ছে অলরেডি একটা ট্রেন্ড অলরেডি প্লেসমেন্টে আছে এবং সেই ট্রেন্ডটা কন্টিনিউ যে করবে, অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি প্রাইসটা একটা হেড এন্ড শোল্ডার টাইপের একটা প্যাটার্ন এখানে ক্রিয়েট করেছে এবং এটা যে কন্টিনিউ করবে এই জিনিসটা বা এই বুলিশ প্রেশারটা যে আগামীতে আরো কন্টিনিউ করবে এই জিনিসটা বোঝার জন্য আমরা ম্যাকডির হেল্পটা নিচ্ছি। এখানের মধ্যে ভলিউমটা প্রাইসটা ট্রেন্ডের দিকে যাচ্ছে এবং এখানে দেখছি আমরা ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এমন যদি না হয়ে যদি এমন হতো তাহলে বুঝতে পারতাম যে না, এখানে একটা ডাইভারজেন্সের এফেক্ট আছে। বাট এটা এমন একটা হিডেন ডাইভারজেন্স যেটা এত বেশি লুকায়িত যে আমরা আসলে জিনিসটা খালি চোখে নর্মালি অ্যাকচুয়ালি ধরাটা খুবই মুশকিল হয়ে যায়। আমরা যদি বিয়ারিশ ডাইভারজেন্সের দিকে দেখি, হিডেন ডাইভারজেন্স এখানেও দেখতে পাচ্ছি লোয়ার হাই ক্রিয়েট হচ্ছে এবং এটা কন্টিনিউ করার জন্য এখানে দেখা যাচ্ছে আমাদের ভলিউমটাও বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। সো এই হচ্ছে মেনলি হিডেন ডাইভারজেন্স। এবং হিডেন ডাইভারজেন্সকে কিন্তু আবার কনভার্জেন্সও বলা হয়, কারণ কনভার্জেন্স জিনিসটা হচ্ছে ট্রেন্ডের দিকে যাও, ডাইভারজেন্স জিনিসটা হচ্ছে আপনার মেনলি রিভার্সাল নিয়ে কাজ করার ব্যাপারটাকে আমরা নর্মালি এক্সকিউজ মি নর্মালি ডাইভারজেন্স হিসেবে পুরোপুরি টেকনিক্যাল অ্যানালাইসিস ওয়ার্ল্ডের মধ্যে জানা। আর হিডেন ডাইভারজেন্সটাকে আমরা নর্মালি কনভার্জেন্স হিসেবে জানি, যে আসলে ট্রেন্ডের দিকে যাচ্ছে জিনিসটা, হ্যাঁ। যেখানের মধ্যে দেখছি আমাদের একটা বিয়ারিশ প্রেশার এবং এদিকে ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে হচ্ছে এখানে একটা কনভার্জেন্স, মানে ট্রেন্ডের দিকে কন্টিনিউ করবে, ঠিক আছে। এই জায়গাটাও দেখেন এখানে ডাইভারজেন্স কিভাবে হচ্ছে এটা অবশ্যই আমরা জানি কিভাবে ডাইভারজেন্সটা হচ্ছে এবং এই জায়গায় যে কনভার্জেন্সটা হচ্ছে এটাও একটা প্রেশার দেখা যাচ্ছে এখানে এবং এখানে একটা রিভার্সেবল রিট্রেসমেন্টের প্রেশার দেখা যাচ্ছে এবং এটা অলরেডি একটা কন্টিনিউয়েশন ক্রিয়েট করে দিচ্ছে এখানে, ঠিক আছে। সো আমরা যদি হিডেন ডাইভারজেন্সটা বুঝতে পারি তার মানে হচ্ছে আমরা কনভার্জেন্সটাও বুঝে নিয়েছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি জাস্ট এখানে একটা জিনিস ইজি করে বোঝার জন্য যে জিনিসটা দরকার তা হচ্ছে আমাদের ভলিউমটা। যখন দেখবেন যে একটা বিয়ারিশ প্রেশার বা বুলিশ একটা প্রেশার হচ্ছে, ঠিক একই দিকে উল্টো দিকে যদি ভলিউমটা বাড়তে থাকে, যেমন বুলিশ প্রেশারের জন্য যদি হিস্টোগ্রাম রেট হিস্টোগ্রামটা যদি বাড়তে থাকে তার মানে হচ্ছে এটা একটা হিডেন ডাইভারজেন্স আছে। আর যদি একটা সেলিং প্রেশারের জন্য যদি দেখি আমাদের গ্রিন হিস্টোগ্রামটা বাড়তে থাকে তখন আমরা এটা বুঝে নিতে হবে যেটা আমাদের একটা সেলিং কন্টিনিউয়েশন প্যাটার্ন তৈরি করেছে বা সেলিং কন্টিনিউয়েশন একটা ইন্ডিকেশন তৈরি করছে। সো নেক্সট যে টপিক নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কন্টিনিউয়েশন ডাইভারজেন্স। আই হোপ আপনারা হিডেন ডাইভারজেন্সের ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আর যদি তাও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করবেন চ্যাটে। আর ভিডিওটা একটু পজ দিয়ে দিয়ে যদি দেখতে চান বা আমাদের স্লাইডগুলো যদি আবার একটু দেখতে চান অবশ্যই পজ দিয়ে আপনি দেখে নিতে পারবেন। ওকে, সো কন্টিনিউয়েশন ডাইভারজেন্সটা কি? কন্টিনিউয়েশন ডাইভারজেন্স মেনলি রেগুলার ডাইভারজেন্সের মতনই, এটাতে একই জিনিসই হয় অ্যাকচুয়ালি। বাট এই এই কন্টিনিউয়েশন ডাইভারজেন্সে আমরা অ্যাকচুয়ালি শুধু হিস্টোগ্রামটাই দেখি, ঠিক আছে। যেমন ধরেন আমরা এই পেয়ারের ট্রেন্ডটা দেখি, এখানের মধ্যে অলরেডি আমাদের এখানে হায়ার হাই ক্রিয়েট হচ্ছে বাট হিস্টোগ্রামে লোয়ার হাই ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা বুঝতে পারছি যে এখানে যে বুলিশ প্রেশারটা ক্রিয়েট হচ্ছে ওটা আস্তে আস্তে এখানে ভলিউম অনুযায়ী কমে যাচ্ছে, নর্মাল রেগুলার ডাইভারজেন্সের মতন জিনিস। বাট রেগুলার ডাইভারজেন্সে আমাদের যে জিনিসটা দরকার ছিল পিএনপি বা এনপিএন, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এই যে জিনিসগুলো ছিল, যে ফর্মুলাগুলো ছিল ওই জিনিসগুলো আমাদের দরকার ছিল। বাট কন্টিনিউয়েশন ডাইভারজেন্সে জাস্ট একটা গ্রিন কালারের যে হিস্টোগ্রাম আছে এর মধ্যেই কিন্তু আমরা ডাইভারজেন্স গুলা খুঁজে পেতে পারি, ঠিক আছে। আমি আরেকটা এক্সাম্পল দেখাই। যেমন রেগুলার ডাইভারজেন্স এবং কন্টিনিউয়েশন ডাইভারজেন্সের মধ্যে মূল যে পার্থক্য তা হচ্ছে রেগুলার ডাইভারজেন্সে আমরা হিস্টোগ্রাম এবং মুভিং অ্যাভারেজ দুটোটাতেই কিন্তু আমরা ডাইভারজেন্স খুঁজে পাই এবং খুঁজে পেতে হয় নর্মালি। বাট নর্মাল আমাদের কন্টিনিউয়েশন ডাইভারজেন্সে শুধু হিস্টোগ্রামের মধ্যে পেলেই হলো, মুভিং অ্যাভারেজ দ্যাট ডাজন্ট ম্যাটার এবং ওইটা নিয়ে বদার করারও তেমন দরকার নেই, ঠিক আছে। কিন্তু যদি বলতে যান যে আসলে দুইটার মধ্যে কোনটা বেশি পাওয়ারফুল, অফকোর্স রেগুলার ডাইভারজেন্স, কারণ রেগুলার ডাইভারজেন্সে আপনি একটা বিয়ারিশ এভিডেন্স পাচ্ছেন, বিয়ারিশ কিছু প্রেশারের আপনার এভিডেন্স এখানে থাকছে, মুভিং অ্যাভারেজ একটা মিন রিভার্সনের এভিডেন্স থাকছে। তো ওভারঅল দেখা যায় যে এই যে রেগুলার ডাইভারজেন্স বা ক্লাসিক ডাইভারজেন্স যেটা আমরা বলি, এই রেগুলার ডাইভারজেন্সে
আহ, আপনার অ্যাকুরেসিটা একটু বেটার থাকে কন্টিনিউশন ডাইভারজেন্স থেকে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে কন্টিনিউশন ডাইভারজেন্সে অনেক সময় ডাইভারজেন্স দেখানোর পরেও প্রাইসটা তেমন বেশি ফল ব্যাক করে না যেমন রেগুলার ডাইভারজেন্সে করে। তো কন্টিনিউশন ডাইভারজেন্স ইজ লাইক ছোটখাটো রিট্রেসমেন্ট বা আপনার ছোটখাটো কিছু ট্রেড 50-60 পিপস বা 100 পিপসের মতন কিছু ট্রেড, ম্যাক্সিমাম 100 পিপসের মতন একটা ট্রেড দিতে পারবেন, দ্যাটস ইট। কন্টিনিউশন ডাইভারজেন্সের উপরে ভিত্তি করে আসলে আপনি একটা পুরোপুরি একটা ট্রেন্ডের চেঞ্জ কিন্তু আপনি দেখতে পারবেন না, যেটা কিন্তু অ্যাকচুয়ালি রেগুলার ডাইভারজেন্সের ব্যাপারে আমরা প্রায় সময় দেখে থাকি। তো কন্টিনিউশন ডাইভারজেন্স নিয়ে আপনারা যদি স্ক্যাল্প করতে চান দ্যাট ইজ কোয়াইট গুড, কারণ কন্টিনিউশন ডাইভারজেন্স নিয়ে ছোটখাটো 20-50 পিপস 60 ম্যাক্সিমাম 100 পিপসের মতো আমি অ্যারাউন্ড 95 বা এরকম পিপসের মতো অ্যাকচুয়ালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি পেয়েছি কন্টিনিউশন ডাইভারজেন্স থেকে। সো ইটস কোয়াইট গুড। বাট বড় ধরনের 300-400 পিপসের একটা টার্গেট নিয়ে কন্টিনিউশন ডাইভারজেন্সের উপরে যদি ওই প্রেশারটা দেন তাহলে কিন্তু আপনাকে হতাশ করবে। তো ওই রকম প্রেশার দিতে হলে আপনাকে অবশ্যই রেগুলার ডাইভারজেন্সের পারফেক্ট এরকম টাইপের একটা ডাইভারজেন্স দরকার, যেমন হিস্টোগ্রামও নামছে, আমরা এখানে পিএনপিও পাচ্ছি, এর পাশাপাশি আমাদের মুভিং অ্যাভারেজের একটা ডাইভারজেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো এখন আসা যাক এক্সট্রিম ডাইভারজেন্সে। এক্সট্রিম ডাইভারজেন্সটা কি, অনেক সময় দেখা যায় এমন কোনো কিছু একটা নিউজ আসলো বা এমন এফএমসি বা এনএফপির সময় হয়, মেনলি এফএমসির সময় জিনিসটা বেশি হয়, এমন টাইপের যদি কোনো একটা নিউজ থাকে যেটার কারণে মার্কেটে অতিরিক্ত পরিমাণের ভলিউম ক্রিয়েট হয় এবং এত বড় একটা বা দুইটা ক্যান্ডেল ক্রিয়েট হয় যে এর আগে যতগুলো ক্যান্ডেল ছিল তার অনেক অনেক গুণ বড়, মিনিমাম 5 থেকে 10 গুণ বড়, ঠিক আছে? এমন যদি হয় তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে মার্কেটে এক্সট্রিম ডাইভারজেন্স হচ্ছে। এক্সট্রিম ডাইভারজেন্সটা স্পট করার সবার থেকে ইজি ওয়ে হচ্ছে আবার ম্যাকডি হিস্টোগ্রামটা দেখা। দেখবেন গত 4 বা 5টা হিস্টোগ্রাম, বুলিশ হিস্টোগ্রাম, অফকোর্স এখানে যেহেতু আমরা একটা বুলিশ এক্সট্রিম ডাইভারজেন্স এখানে দেখছি, তো বুলিশ এক্সট্রিম ডাইভারজেন্সের এফেক্টটা হয় কিন্তু বিয়ারিশ প্রেশার দিয়ে। তো এখানের মধ্যে আমরা যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে 4 বা 5টা হিস্টোগ্রামের থেকেও অধিক যদি হিস্টোগ্রাম তৈরি হয় বা এর থেকে পাওয়ারফুল হিস্টোগ্রাম যদি তৈরি হয়, এর থেকে বড় হিস্টোগ্রাম যদি তৈরি হয়, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে মার্কেট এখন রিভার্স করতে যাচ্ছে, কিছুটা সময়ের জন্য মার্কেট রিভার্স করবে এবং এই মার্কেট রিভার্সালটা মেনলি ডাইনামিক লেভেল বা কাছাকাছি থাকা বা মিড রেঞ্জে থাকা মেনলি 50%, ফিবল লেভেলে অ্যাকচুয়ালি 50% পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ঠিক আছে? যেমন এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে প্রাইস এর আগের থেকে কিন্তু প্রাইসের যে ভলিউমটা ছিল বা ভলাটিলিটিটা ছিল আস্তে আস্তে মোটামুটি কিন্তু কারেকশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখা যায় দুইটা ক্যান্ডেল অনেক বেশি বড়, দুইটা ক্যান্ডেল মিলে 200 পিপস, দুইটা ক্যান্ডেল মিলে 100 পিপস বা 100 বা মিনিমাম 100 থেকে বেশি আপনার একটা প্রেশার ক্রিয়েট করে ফেলেছে। এরপরে দেখলাম যে ম্যাকডির মধ্যে বড় কিছু হিস্টোগ্রাম হয়েছে যেটা এর আগে 4-5টা বুলিশ হিস্টোগ্রামের থেকে অধিক বড়। তো ওই জিনিসে বা ওই সময়ে আমরা যে জিনিসটা নিয়ে চিন্তা করবো সেটা হচ্ছে আমরা আসলে যে কোনো একটা সেল ক্যান্ডেল ক্লোজ হওয়ার সাথে সাথে এই জিনিসটা একটু মনে রাখবেন, এক্সট্রিম ডাইভারজেন্স স্পট হওয়ার পর আমাদের একটা সেল ক্যান্ডেলের ক্লোজ দরকার, মেইনলি H4 এ, ঠিক আছে? যদি H4 এ এরকম একটা সেল ক্যান্ডেলের ক্লোজ দেখি, সাথে সাথে আমরা সেলে ঢুকে যেতে পারবো, স্টপ লসটা হাইয়ের উপরে দিয়ে আমরা একটা বাফার দিয়ে আমরা স্টপ লসটা দিয়ে দিলাম, সাথে সাথে আমরা একটা সেল ট্রেডে ঢুকে যাব এবং এর টার্গেট কতটুকু হবে, ওভারঅল এই মুভটার 50% বা ডাইনামিক লেভেল পর্যন্ত। এখন বলতে পারেন যে ডাইনামিক লেভেল পর্যন্ত কেন, আমরা যারা মিন রিভার্সন বা গ্র্যাভিটেশনাল ফোর্স বা পুল নিয়ে আমরা যে ভিডিওটা আমাদের আছে ওখানের মধ্যে আমরা জিনিসটা বলেছি যে প্রাইস যখন ডাইনামিক লেভেল বা আমাদের মুভিং অ্যাভারেজের অন্যদিকে অনেক বেশি পরিমাণে চলে যায় তখন কিন্তু এটা আবার ফিরে আসে, ঠিক আছে? এবং ফিরে আসার পর তারপর ট্রেনটা কন্টিনিউ করে। তার জন্য আমাদের টার্গেটটা অফকোর্স 50% বা ডাইনামিক লেভেল পর্যন্ত আমাদেরকে অবশ্যই রাখা উচিত, ঠিক আছে? কিন্তু এক্সট্রিম ডাইভারজেন্সের সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এটা একটা ট্রেন্ড কন্টিনিউশন বেসড মুভ, অনেক স্ট্রং এবং ইম্পালসিভ টাইপের একটা মুভ, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা 50% নামার পর কিন্তু এরপর আবার ট্রেন্ডটা কন্টিনিউ করার সম্ভাবনাটা অনেক বেশি, 80 to 90%। তো আমাদেরকে এই ট্রেডগুলো এক্সট্রিম ডাইভারজেন্সের ট্রেডগুলো কিন্তু একটু ম্যানেজমেন্টের দিকে একটু বেশি নজর দিতে হবে। আমাদের ট্রেড ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু এখনো অনেকের অনেক রকম কনফিউশন থেকে থাকে, যেমন আমরা অনেকে মনে করি যে ট্রেড ম্যানেজ করা মানে আমি জাস্ট ব্রেক ইভেন রেখে এনে দিলাম, এটাই হচ্ছে ট্রেড ম্যানেজমেন্ট। নো, ট্রেড ম্যানেজমেন্ট মানে মাঝে মাঝে আপনার এমন হতে পারে যে স্টপ লসটা একটু বড় করতে হতে পারে, আবার এমন হতে পারে যে স্টপ লসটা আস্তে করে একটু ছোট করে দিতে হতে পারে। ব্রেক ইভেন আনলেন না, বাট রিসেন্ট আরেকটা সুইং এর উপরে আনলেন, যাতে হলো
যে আপনার আগে যে রিস্ক রিওয়ার্ড ছিল সেই রিস্ক রিওয়ার্ড আপনার আরেকটু বেটার হয়ে গেল, আপনার রিস্কটা কমে গেল আর রিওয়ার্ড আগের জায়গায় আছে। তো এরকম টাইপের কিন্তু আমরা ট্রেড ম্যানেজমেন্টের ব্যাপারে অনেকেই এখনো কিছু কনফিউশনে ভুগছি। বাট আমাদের যে ট্রেড ম্যানেজমেন্টের ভিডিওটা আছে ওটা যদি আপনারা আরেকটু ভালো মতো দেখেন, আই থিঙ্ক আপনারা আরো বেটার ট্রেড করতে পারবেন। আর আমি একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে আপনি যদি একটা খারাপ অ্যানালাইসিস করেও যদি একটা বাজে ট্রেড নেন, তাও যদি আপনি ট্রেডটা ভালো মতো ম্যানেজ করতে পারেন, দেখবেন যে আপনি আসলে খুব কম লসে অথবা ইভেন আপনি একটা ভালো প্রফিটেও ট্রেডটা থেকে বেড়ে যেতে পারছেন। ঠিক আছে? তো ট্রেড ম্যানেজমেন্ট কিন্তু অনেক বড় একটা জিনিস, এবং আপনি প্রথমে অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস করার পর থেকেই যখন অর্ডারটা ওপেন হয়ে যায় তখন থেকে কিন্তু ট্রেড ম্যানেজমেন্টের অধ্যায়টা শুরু হয়। ঠিক আছে? তখন আর অ্যানালাইসিস করে লাভ নেই, তখন আপনাকে এই জিনিসটা ফোকাস থাকতে হবে যে অ্যাকচুয়ালি ট্রেডটা ওপেন হয়ে গেছে, তো এখন এই ট্রেডটাতে কিভাবে প্রফিটটা বের করে আনতে পারি। ঠিক আছে? যারা অনেক অফিসে বিজি থাকেন বা অন্যান্য কাজে বিজি থাকেন তারা মোবাইল MP4 দিয়ে ট্রেডটা ম্যানেজ করবেন জাস্ট, বাট অ্যানালাইসিসের জন্য কোনো সময় ল্যাপটপের উপরে কোনো কিছু বিশ্বাস করবেন না। ঠিক আছে? সো দ্যাট ইজ আ কাইন্ড অফ আ বিট, একটু অন্যরকম টপিক নিয়ে আমরা একটু আলোচনা করলাম, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ডাইভারজেন্সের ব্যাপারে খুবই ইম্পর্টেন্ট, আর এক্সট্রিম ডাইভারজেন্সের ব্যাপারে ট্রেড ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট, কারণ মার্কেট অলরেডি ভোলাটাইল, এবং ভোলাটাইল মার্কেটে যদি আপনি ট্রেডটা প্রপারলি ম্যানেজ না করেন আপনার কিন্তু লসটা নিতে হবে। ঠিক আছে? সো এখন আরেকটা যে জিনিসটা হচ্ছে যে বেটার কনফার্মেশনের জন্য আমরা কি করি, নর্মালি হায়ার টাইম ফ্রেমে আমরা রেগুলার ডাইভারজেন্স গুলো দেখি, বা একটু হায়ার টাইম ফ্রেমে সবসময় দেখার চেষ্টা করি। ঠিক আছে? হায়ার টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেম, এগুলো। সো আপনি যদি এক্সট্রিম ডাইভারজেন্সের যদি কনফার্মেশন নিয়ে আপনি যদি একটু চিন্তিত থাকেন, সেই ক্ষেত্রে আপনি ফর এন এক্সাম্পল এটা যদি এখন H4 এ আমরা এরকম একটা চার্ট দেখলাম, সাথে সাথে আমরা যে দেখবো যে অ্যাকচুয়ালি D1 এ আমরা কোনো রেগুলার ডাইভারজেন্স পাচ্ছি কিনা। দেখেন, কন্টিনিউশন না, রেগুলার ডাইভারজেন্স। ঠিক একই রকম ভাবে একই চার্টের আমি D1 এ গেলাম, যাওয়ার পরে দেখি হ্যাঁ এখানের মধ্যে যে জিনিসটা আমি এখানে এক্সট্রিম একটা ডাইভারজেন্স পেলাম, ঠিক একই রকম ভাবে একই জায়গায় আমি এর আগে 1-2 দিন ধরে আমি এখানে দেখছি একটা রেগুলার ডাইভারজেন্স ফর্ম করেছে। তো যেহেতু আমরা এখানে অলরেডি একটা এক্সট্রিম ডাইভারজেন্স পেলাম এবং একটা রেগুলার ডাইভারজেন্স ফর্ম করছে, তো এটাই বোঝা যায় যে না, আমাদের একটা সেল নেওয়াটা মোটামুটি এর আগে নর্মালি আমাদের যদি অ্যাকুরেসি থাকতো 70-80%, জাস্ট এক্সট্রিম ডাইভারজেন্স দেখে, ওটা এখন 90%-এ পরিণত হয়েছে, কারণ আমরা এর হায়ার টাইম ফ্রেমে আমরা রেগুলার ডাইভারজেন্স স্পট করতে পেরেছি। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে একটা ট্রিকের কথা বলেছিলাম যে হিডেন ডাইভারজেন্স বোঝার জন্য আসলে ট্রিকটা কি। সেই ট্রিকটা হচ্ছে আমরা নর্মালি যখন একটা হিডেন ডাইভারজেন্স দেখি, হিডেন ডাইভারজেন্সের মূল যে বিষয়বস্তুটা হচ্ছে যে যেদিকে ধরেন একটা সেল ট্রেন্ডের যদি যে আমরা কন্টিনিউশনের জন্য যদি চিন্তা ভাবনা করি, তখন আমরা এখানে ভলিউমটা দেখি যে আসলে বাই ভলিউমটা ইনক্রিজ করছে কিনা, রাইট? বাট আপনি যদি একটু শর্ট টাইম ফ্রেমে যান, লাইক আপনি যদি ফর এন এক্সাম্পল এই যে জিনিসটা দেখলাম, এটা ফর এক্সাম্পল আমরা এটা D1 এ দেখলাম। ঠিক আছে? এবং D1 এ দেখলাম এখানের মধ্যে আমাদের কিন্তু হিডেন ডাইভারজেন্স ক্রিয়েট হচ্ছে। ফর এক্সাম্পল এই হিডেন ডাইভারজেন্সটা এখানে ক্রিয়েট হয়েছে। এরপরে আমরা D1 থেকে জাস্ট H4 এ চলে যাব। H4 এ যাওয়ার পর আমরা আসলে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ওখানের মধ্যে একটা রেগুলার ডাইভারজেন্স ফর্ম করেছে, অথবা কন্টিনিউশন ডাইভারজেন্স ফর্ম করেছে, অথবা আপনারা দেখবেন এরকম একটা ডাইভারজেন্স ফর্ম করেছে। সো হায়ার টাইম ফ্রেমে যেটা কন্টিনিউশন হিসেবে আমাদেরকে হিডেন ডাইভারজেন্স আমরা স্পট করতে পেরেছিলাম, একটু লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আমরা কনফার্মেশনটা কিভাবে পাবো, ওখানে দেখবো একটা রেগুলার অথবা কন্টিনিউশন ডাইভারজেন্স ফর্ম করেছে, যেটা অ্যাকচুয়ালি আমরা হায়ার টাইম ফ্রেমে যেটা কন্টিনিউশন দেখতেছিলাম ওই দিকেই যাওয়ার একটা নির্দেশ দিচ্ছে। ঠিক আছে? দেখি আমি আই থিঙ্ক ওই ব্যাপারে একটা ভালো আইডিয়া দিতে পারছি এখানে, রাইট? সো এক্সট্রিম ডাইভারজেন্সের ব্যাপারে যেটা হয় সেটা হচ্ছে আমরা হায়ার টাইম ফ্রেমে যে কনফার্মেশনটা নিই, আর হিডেন ডাইভারজেন্সের সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেম, মানে এক টাইম ফ্রেম নিচে গিয়ে আমরা কনফার্মেশনটা নিব যে ওখানে গিয়ে আসলে কোনো রেগুলার বা কন্টিনিউশন ডাইভারজেন্স ফর্ম করেছে কিনা। ঠিক আছে? যেমন ধরেন এখানের মধ্যে আমরা একটা ট্রেন্ড কন্টিনিউশনের জন্য যাচ্ছি, তো এখানে আমরা দেখলাম যে লোয়ার ভলিউম এটা D1, এবং H4 এ গিয়ে দেখলাম এখানে একটা ডাইভারজেন্স আসলে ক্রিয়েট হয়েছে এই জায়গাটাতে। তাহলে আমরা আরেকটু কনফার্মেশন পেয়ে গেলাম, লোয়ার টাইম ফ্রেমে বলছে আসলে উপরের দিকে যাওয়ার দরকার ডাইভারজেন্স অনুযায়ী, এবং হায়ার টাইম ফ্রেমে দেখাচ্ছে হিডেন ডাইভারজেন্স অনুযায়ী এটা কন্টিনিউ হওয়ার কথা। তো একের থেকে তো ভালো দুই। আর এর পাশাপাশি যদি আপনার প্রাইস অ্যাকশন কনটেক্সটটা মাথায় থাকে, প্রাইস অ্যাকশন উইপেন গুলো যদি মাথায় থাকে, প্লাস ডিভাইডেড বাই 4 রুল যদি আপনার মাথায় থাকে, আপনাকে আটকানো অসম্ভব ব্যাপার। বাট এখানে একটা কথা হচ্ছে, মার্কেট ইজ অলওয়েজ আনপ্রেডিক্টেবল।
এবং এটা আমরা জাস্ট প্রবাবিলিটি নিয়ে খেলা করি। এবং রিসেন্টলি আপনারা আই থিঙ্ক সবাই জানেন যে মার্কেটের যে অবস্থা, যতটুকু ফল ব্যাক করছে ততটুকু আবার পুল আপ করছে। তো এমন অবস্থায় যখন আপনি একটা ট্রেড নিতে যাচ্ছেন, তখন কিন্তু ট্রেড ম্যানেজমেন্টে যদি ভালো না হয়, তখন কিন্তু দেখবেন এত ভালো অ্যানালাইসিস করার পর, এত বেশি টেকনিক জানার পরেও কিন্তু আপনি প্রপারলি প্রফিট করতে পারছেন না। ট্রেড ম্যানেজমেন্টের দিকে যদি কোনো রকম হেল্প লাগে, আই এম অলওয়েজ দেয়ার। আপনারা অবশ্যই আমার সাথে একটু নক করতে পারেন। আর যদি কোনো রকম আহ, কোনো এই টপিকগুলো নিয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে, অফকোর্স ইউ আর রেডি টু নক মি, ঠিক আছে? সো নেক্সট যে জিনিসটা জানবো আমরা, তা হচ্ছে সাইকেল অ্যানালাইসিস উইথ ডাইভারজেন্সের ফিউশন, ঠিক আছে? সাইকেল অ্যানালাইসিসের যে ব্যাপারটা, আমি যখন ফার্স্টে সাইকেল অ্যানালাইসিস শিখি, আই ওয়াজ রিয়েলি অ্যামেজড যে আসলে এত ভালো কিভাবে কাজ করে ডাইভারজেন্স সাইকেলের সাথে। এবং আমরা জানি যে মার্কেট একটা সাইকেলের দিকে যায়, ইটস লাইক একটা প্রভাব আছে যে মার্কেট রিপিটস ইটসেলফ, রাইট? অ্যাকচুয়ালি এটা কেন হয়, এটা অ্যাকচুয়ালি ডাউ জোন্স থিওরি বা ডাউ থিওরি যেটাকে আমরা বলি, ডাউ থিওরির ইএমএইচ এর কারণে, মানে ইফিশিয়েন্ট মার্কেট হাইপোথেসিসের জন্য, ঠিক আছে? যে মার্কেটে অ্যাকচুয়ালি আপনি যাই দেখেন না কেন, তা কিন্তু কিছু না কিছু ইনফরমেশন আপনাকে কনভে করে, ঠিক আছে? সো সেই ইনফরমেশন গুলা কিন্তু মানুষের বিহেভিয়ার, আমাদের পূর্বপুরুষ থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো মানুষ আমরা আছি দুনিয়াতে, সবার কিন্তু বিহেভিয়ারাল যে রিয়াকশনটা, তা কিন্তু কম বেশি সেম। তো আমরা যখন কোনো একটা প্যানিক আমরা দেখি, হঠাৎ দেখলাম যে পুরো মার্কেট ফল করছে, তখন আমরা তাড়াতাড়ি সেল করার চেষ্টা করি। আর যদি দেখি যে না, আমাদের এখানে হঠাৎ করে মার্কেটে আহ, অনেক ভালো একটা শেয়ার এসেছে, বা আমরা যদি দেখি যে ফরেক্স মার্কেটে হঠাৎ করে একটা পেয়ার খুবই ভালো করছে, ট্রেন্ডি একদম, নন ভোলাটাইল ট্রেন্ড, তখন আমরা বাই করার চিন্তা ভাবনা করি। তো দেখেন বিহেভিয়ারটা কিন্তু সেম, সবারই ক্ষেত্রে কিন্তু সেম, ঠিক আছে? অনেকের পারসেপশন ডিফারেন্ট হলেও কিন্তু আলটিমেটলি আমাদের বিহেভিয়ারটা সেমই থাকে। তো সাইকেল অ্যানালাইসিসের যে জিনিসটা আমরা আরেকটু অ্যাকুরেসি বাড়ানোর জন্য করি, তা হচ্ছে আপনার যদি কনটেক্সটটা মাথায় থাকে, তাহলে কিন্তু আপনি সাইকেল অ্যানালাইসিস করতে পারবেন, এছাড়া কিন্তু আপনি সাইকেল অ্যানালাইসিস করতে পারবেন না। আমাদের ফোর্থ কোয়ার্টার ভিডিও লেসন যেটা ছিল, এটাতে যদি আপনারা একটু খেয়াল করেন, ওখানে আমি একটা ইম্পালসিভ এবং কারেক্টিভ, প্রপার কারেকশন কাকে বলে এই ব্যাপারে একটু আলোচনা করেছিলাম। সো আপনাদের যদি ওই জিনিসটা মাথায় থাকে, তাহলে আপনি সাইকেল অ্যানালাইসিসটা বুঝবেন। আর যদি ওই জিনিসটা মাথায় না থাকে, ভিডিওটা আবার একটু দেখে নেবেন, ফোর্থ কোয়ার্টারের যে ভিডিও লেসনটা দিয়েছে তা। কারণ এগুলো সবকিছুই কিন্তু ইন্টার রিলেটেড। আপনি এমএফএক্স ইউনিভার্সিটির প্রথম ভিডিও থেকে একদম এখন পর্যন্ত যা ভিডিও আছে, সবকিছু কিন্তু ইন্টার রিলেটেড। আপনি যদি একটা না বুঝেন, এরপর একটা বুঝবেন না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? সো এখানে ইম্পালসিভ কারেক্টিভ জিনিসটা যদি আপনি প্রপারলি বুঝতে না পারেন, তখন কিন্তু আপনি সাইকেলটা বের করতে পারবেন না, ঠিক আছে? আর যদি সাইকেল বের করতে না পারেন, তখন কিন্তু আপনি প্রপার ডাইভারজেন্সের যে একটা অ্যাকুরেসি বেসটা, ওটা কিন্তু আপনি ধরতে পারবেন না। আচ্ছা, তো সাইকেল জিনিসটা কি? মেনলি হচ্ছে আমরা এটাকে ওয়েভ কাউন্ট করাই। এটা হচ্ছে ফার্স্ট ওয়েভ ইম্পালসিভ, সেকেন্ড ওয়েভ কারেক্টিভ, থার্ড ওয়েভ ইম্পালসিভ। আমরা যে ওয়েভ থিওরি নিয়ে কাজ করেছিলাম ফোর্থ কোয়ার্টারের ভিডিওতে, এ একই জিনিস। এবং ওখানে যে কারেকশন আমরা কিভাবে বুঝি যে এটা একটা প্রপার কারেকশন, সেটা হচ্ছে এই যে একটা বুলিশ ইম্পালসিভ ট্রেন্ড, এর লাস্ট দুটা ক্যান্ডেলকে যদি ছেদ করে নিচে নামে, বা অতটুকু পর্যন্ত যদি নামে বিয়ারিশ ক্যান্ডেল, বা রিট্রেস করে বা পুল ব্যাক করে, তখনই আমরা বুঝবো এটা একটা প্রপার কারেকশন, যেটাকে আমরা সেকেন্ড ওয়েভ হিসেবে ধরি এবং থার্ড ওয়েভের জন্য ওয়েট করি, রাইট? তো এখানের মধ্যে যে জিনিসটা আমরা করব সাইকেল অ্যানালাইসিস, তা হচ্ছে মেইনলি আমাদের ফিবোনাচি এক্সপেনশন লেভেল নিয়ে। আপনাদের MT4 এ ইনসার্টে গিয়ে ফিবোনাচিতে গিয়ে এক্সপেনশন আপনি জিনিসটা পাবেন। আমরা নর্মালি রিট্রেসমেন্ট নিয়ে বেশি কাজ করি, বাট এক্সপেনশন নিয়ে তেমন কাজ করা হয় না। সো এক্সপেনশন নিয়ে এখানে আমাদেরকে কাজ করতে হবে। তো সাইকেল অ্যানালাইসিসের জন্য আমরা ফিবোনাচি এক্সপেনশন লেভেলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানের মধ্যে দেখা যায় যে কিছু লেভেল থাকে। লেভেলগুলো হচ্ছে 61.8, 100, 161.8। এগুলো ফিবোনাচি লেভেল অ্যাকচুয়ালি, এক্সকিউজ মি। সো সবার থেকে সর্ববৃহৎ যে লেভেলটা বেশি ইউজ করা হয়, সেটা হচ্ছে 61.8। এবং এগুলো কিভাবে ইউজ করা হয় তা আমি এখনই জানাচ্ছি, বাট ফার্স্টে আমাদেরকে ক্যারেক্টারিস্টিক্স গুলো জানা দরকার, যে এক্সপেনশন লেভেলের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। 61.8 হচ্ছে মেইনলি ট্রেন্ড রিট্রেসের জন্য যে ডাইভারজেন্সটা হয়, তা এখানে হওয়া সম্ভব। এই সময় কিন্তু দেখা যায় 61.8 থেকে কিন্তু নর্মালি কন্টিনিউশন ডাইভারজেন্স গুলো বেশি ফর্ম করে। যেটা আমি বললাম, কন্টিনিউশন ডাইভারজেন্সের জন্য কিন্তু রিট্রেস বা শর্ট টার্ম যে সেলিং প্রেশার বা অপোজিট সাইড প্রেশার, ওই জিনিসগুলো কিন্তু দেখায় মেনলি কন্টিনিউশন ডাইভারজেন্সে। বাট রেগুলার ডাইভারজেন্সে দেখা যায় একটা স্ট্রং কাউন্টার আমরা দেখি। সেই রেগুলার ডাইভারজেন্স গুলো কিন্তু আপনি বেশিরভাগ পাবেন 100
এবং 161.8 লেভেল থেকে। ঠিক আছে, এগুলো হচ্ছে মেনলি ট্রেন্ড কাউন্টার ডাইভারজেন্স, কিন্তু এই লেভেলগুলো থেকে পাওয়া যায়। আর যদি আপনি রিট্রেসমেন্ট খুঁজেন বা রিট্রেসমেন্ট টাইপে বা ছোটখাটো সুইং ট্রেড করবেন এমন যদি চিন্তা ভাবনা থাকে, তখন আপনি 61.8 থেকে যখন আপনি ডাইভারজেন্সটা পাবেন তখনই আপনি এটাতে এন্টার করতে পারবেন। সো দেখি আসলে 61.8 এর ডাইভারজেন্স আমরা সাইকেলের সাথে যখন ফিউজ করি, সো ওভারঅল কি রেজাল্ট আসে। দেখেন এখানে প্রাইসটা উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পর অলরেডি আমরা এখানে একটা ফিউ এক্সপেনশন লেভেল আঁকলাম। আঁকার পর দেখলাম যে 61.8 লেভেলে যাওয়ার পর থেকে কিন্তু আমরা একটা, যদি যখনই আমরা একটা বেয়ারিশ ডাইভারজেন্স দেখলাম, সাথে সাথেই আমরা একটা বেয়ারিশ প্রেশারের পর বা বেয়ারিশ প্রাইস অ্যাকশন ওয়েপেনের পর আমরা এটাতে সেল নেওয়া শুরু করে দিই, এবং সেল নেওয়া শুরু করার সাথে সাথেই কিন্তু দেখা যাচ্ছে মার্কেটটা কিন্তু নিচের দিকে যাচ্ছে। এটাই কিন্তু সবার থেকে মোস্ট ফ্রিকুয়েন্ট লেভেল। এবং আপনারা যারা ওয়েভ থিওরির অ্যানালাইসিসটা বুঝেছেন এর আগের ভিডিওতে, ফোর্থ কোয়ার্টার লেসনে, ওখানের মধ্যে আপনারা অবশ্যই জানেন যে 3, 5, 7, 9 তিনটা ওয়েভ থাকে। ঠিক আছে, তো থার্ড ওয়েভের পরে অ্যাকচুয়ালি মেনলি 61.8 এর ডাইভারজেন্সটা আমরা খুঁজে পাই। ঠিক আছে, এবং ফিফথ, সেভেন্থ, নাইন্থ ওগুলোতে অ্যাকচুয়ালি আমাদের 100, 161.8 অতটুকু লেভেলে চলে যায়, যে কাউন্টারের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। তো 61.8টা অনেক বেশি পাবেন। এবং এই জিনিসটা আঁকার জন্য কি জিনিসটা দরকার তা আমি আপনাদেরকে ফার্স্টে বলে দিই। প্রথমে যখন আপনি একটা ড্র করবেন, আপনি যখন ফিবোনাচি এক্সপেনশন লেভেলটা যখন এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি দেখবেন যে আপনাকে ফার্স্টে যে জিনিসটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট একটা ইম্পালসিভ মুভ যেখান থেকে শুরু হয়েছে, যেখান থেকে ফার্স্ট বুলিশ ক্যান্ডেলটা দেখলাম। ফর এক্সাম্পল আমরা একটা বুলিশ সাইকেল আসছে, তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট বুলিশ যে ক্যান্ডেলটা থেকে বুলিশ ট্রেন্ডের যে মোমেন্টামটা ছিল তা ক্রিয়েট হয়েছে, সেখান থেকে আমরা একটা ক্লিক করব, ক্লিক করে এর উপরের দিকে নিয়ে গিয়ে সেকেন্ড অ্যাকচুয়ালি যে ইম্পালসিভ ওয়েভটা যেখানে শেষ হচ্ছে সেই জায়গাতে আরেকটা ক্লিক করব। এবং থার্ড যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রপার কারেকশনটা হওয়ার পর, ওকে, আমাদের যে প্রপার কারেকশনটা হলো সেই প্রপার কারেকশনটা হওয়ার পর আমাদের নেক্সট যে আরেকটা ইম্পালসিভ মুভ শুরু হচ্ছে, সেই ইম্পালসিভ মুভের একদম ফার্স্টের দিকে, এখানে যেরকম একটা ফার্স্টের দিকে দিলাম ঠিক একই রকম ভাবে এখানে একটা ফার্স্টের দিকে আমরা এই মোমেন্টামটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবো আমাদের এখানে 61.8 লেভেলটা আঁকা হয়ে যাচ্ছে। আমরা এখানের মধ্যে একটু জিনিসটা দেখি, এখানের মধ্যে দেখা আছে যে অলরেডি এরকম একটা বুলিশ প্রেশার, এরপরে আমাদের এখানে কারেকশনটা কোথায় শেষ হচ্ছে বা নেক্সট মুভটা কোথা থেকে শুরু হচ্ছে ওই লেভেলটা আমরা আঁকবো। আঁকার পর পরে দেখবো আমাদের 61.8 লেভেলটা এখানে দেখানো শুরু হয়ে গেছে। ওকে, সো যখন 61.8 লেভেলের কাছাকাছি যখন মার্কেটটা যায় তখন আমরা ডাইভারজেন্স খুঁজে শুরু করবো। দেখেন এখানে কিন্তু কন্টিনিউশন ডাইভারজেন্স দেখা যাচ্ছে, এবং এই কন্টিনিউশন ডাইভারজেন্সের পর যখন আমরা একটা প্রাইস অ্যাকশন ওয়েপন দিয়ে আমরা যখন একটা দেখলাম যে একটা বেয়ারিশ প্রেশার, তখনই আমরা সেল যদি করি, দেখেন খুব ভালো একটা সেল কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ওকে, সো এখন প্রপার কারেকশনটা কি এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা জানেন, গত ভিডিওতে ফোর্থ কোয়ার্টারের যে ভিডিওটা ছিল ওখানের মধ্যে আমি ডিসকাস করেছি, বাট আমি আরেকবার এখানে জাস্ট একটু ডিসকাস করে দিচ্ছি, কারণ আপনি যদি প্রপারলি কারেকশনটা যদি বুঝতে না পারেন, কোনটা ইম্পালসিভ কোনটা কারেক্টিভ এটা যদি বুঝতে না পারেন, তখন দেখবেন যে আপনার সাইকেল কিন্তু ভালো মতো কাজ দিবে না। দেখেন এখানে কিন্তু প্রপারলি সাইকেলের তেমন কাজ আমরা এখানে দেখতে পারিনি। ঠিক আছে, সো দেখেন এখানে একটা ইম্পালসিভ মুভ হওয়ার পর কারেকশনটা ভ্যালিড হওয়ার মূল শর্ত হচ্ছে ইম্পালসিভ মুভের যে লাস্ট দুটো ক্যান্ডেল, সেই লাস্ট দুটো ক্যান্ডেলের লো ক্রস করেছে কিনা বা লো পর্যন্ত একটা ডবল বাটন ক্রিয়েট করেছে কিনা। এটা একটা বায়ের জন্য আমি বলছি, সেলের জন্য জাস্ট এটা উল্টো হবে। সো ইম্পালসিভ মুভ এরপরে দেখলাম যেটা আসলে কি এতটুকু পয়েন্ট পর্যন্ত এসেছে কি আসে নাই, তাহলে ধরে নিতে হবে এই পুরো জিনিসটাই হচ্ছে একটা পুরোপুরি একটা ইম্পালসিভ, শুধু একটা ওয়েভ। এখন সেকেন্ড ওয়েভটা কি হচ্ছে, হ্যাঁ এটা একটা কারেকশন হচ্ছে, কারণ এই একটা বুলিশ ক্যান্ডেল, এই একটা বুলিশ ক্যান্ডেল, এবং এতটুকু পর্যন্ত কিন্তু প্রাইসটা এসে ডাবল বটম ক্রিয়েট করেছে। তো এটাকে আমরা কারেকশন হিসেবে ধরতে পারবো, বাট এটাকে আমরা কারেকশন হিসেবে ধরে নিতে পারছি না। সো ফলস কারেকশন শুড বি ডিরাইভড, কারণ আপনি যদি ফলস কারেকশনের উপরে বেস করে যদি ফিবো লেভেলগুলো আঁকেন, এক্সপেনশন যদি আঁকেন, তখন দেখবেন আপনার সাইকেলটা কমপ্লিট হচ্ছে না। যেহেতু সাইকেলটা কমপ্লিট হচ্ছে না, আপনাকে উল্টাপাল্টা লেভেল দেখাবে, এবং সেই লেভেল থেকে যদি আপনি ডাইভারজেন্স খোঁজার চেষ্টা করেন তখন দেখবেন ডাইভারজেন্স পাচ্ছেন না। আর ডাইভারজেন্স যদি কোনো মতো মিলাই ফেলেন, ওই ট্রেডটা দেখবেন যে ভালো কোনো আপনাকে প্রফিট দিচ্ছে না, তো তখন আরেক বিপদ। সো কনটেক্সট জানাটা কত বেশি জরুরি এই জিনিসটা হয়তো আপনারা এখন বুঝতে পারছেন। যেমন ধরেন আমি একটা ছোটখাটো একটা এক্সাম্পল দিই এখানে, যে
প্রথমে দেখলাম একটা বুলিশ মুভের পর কারেকশনটা কি এর পরে দুইটা ক্যান্ডেল পর্যন্ত গিয়েছে, না যায়নি, না যাওয়ার পরে না এটা কাটা। এরপরে দেখলাম এটা হচ্ছে একটা ক্যান্ডেল, এটা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, এতটুকু পর্যন্ত কি আসেনি, কাটা। এরপরে দেখলাম যে এটা প্রপারলি, এটা ওভারঅল আমরা এখন একটা ওয়েভ ধরছি এখন, কারণ এগুলোকে আমরা কারেকশন হিসেবে ধরতে পারছি না। সো এই টোটাল একটা ওয়েভ। এরপরে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, অফকোর্স সেকেন্ড ক্যান্ডেলটা ছোট হোক বড় হোক নাথিং ম্যাটার, বাট দুইটা যদি বড় হয় সেক্ষেত্রে আর একটু বেটার। বাট এখানে মধ্যে দেখছি শুধু দুটো না, তিনটা চারটা ক্যান্ডেল পর্যন্ত গিয়েও কিন্তু এর পরেও নিচে নেমেছে। তার মানে এটা একটা প্রপার কারেকশন আমরা হিসেবে ধরতে পারছি। এবং এখানে এনে যখন আমি বুলিশ ক্যান্ডেলের লোতে এনে যখন আমরা এক্সপেনশন লেভেলটা ছেড়ে দিব, সাথে সাথে দেখবো আমাদের দুটো লেভেল হয়ে গেছে, একটা হচ্ছে 61.8, একটা হচ্ছে 100। ঠিক আছে, এখানের মধ্যে যদি আমরা একটু দেখি, এখানে 100 লেভেল পর্যন্ত যেতে যেতে কিন্তু আমরা এখানে একটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। যদিও বা ডাইভারজেন্সটা উইক ডাইভারজেন্স, কারণ হিস্টোগ্রাম তেমন কিছু বলছে না, তেমন কোনো স্লোপ নেই, বাট এটার অপোজিট। সো অফকোর্স ইটস আ ডাইভারজেন্স, রাইট? সো ডাইভারজেন্সের জন্য যখন আমরা একটা বেয়ারিশ প্রেসার দেখলাম, যখন 100 লেভেলের কাছাকাছি গেল, তখনই বুঝতে পারলাম যে কাউন্টারটা স্ট্রং হবে, এটা কোনো রিট্রেস করবে না, ডাইনামিক লেভেল পর্যন্ত বা ছোটখাটো কোনো সাপোর্ট লেভেল পর্যন্ত আসবে না, এটা কাউন্টার করবে, যেটা আমাদের এখানের মধ্যে বলা ছিল ক্যারেক্টারিস্টিক্সে, যে 100 লেভেল পর্যন্ত গেলে ট্রেন্ড কাউন্টার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। ঠিক একই রকম জিনিসই হলো, ট্রেন্ডটা কাউন্টার করলো এবং ভালোই কাউন্টার করেছে। ঠিক আছে, সো দিস ইজ ইট ফর টুডে। আই থিঙ্ক আপনারা সাইকেল অ্যানালাইসিসটা বুঝতে পেরেছেন। 161.8 এর যে লেভেলটা, ওইটা আসলে তেমন বেশি দেখা যায় না, মেনলি 61.8 এবং 100 লেভেল পর্যন্তই দেখা যায়। 61.8 থেকে যে ডাইভারজেন্সগুলো আমরা পাই তা হচ্ছে অ্যাকচুয়ালি রিট্রেস স্বরূপ, ছোটখাটো কিছু রিট্রেস দেখা যায়। বাট যখন আমরা 100 লেভেল থেকে যদি কোনো একটা ডাইভারজেন্স পাই, সেই ক্ষেত্রে তখন আমরা বুঝতে পারি যে একটা টোটাল সাইকেল আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, এবং এই সাইকেল কমপ্লিট হওয়ার কারণে আমরা একটা স্ট্রং কাউন্টার মুভ আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, সো দিস ইজ ইট ফর টুডে। 40 মিনিটের একটা ভিডিও, প্রায় 40 মিনিট, বাট এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলো খুব সূক্ষ্ম জিনিস। আপনারা চাইলে ভিডিওটা পজ করে করে আবার দেখতে পারেন এবং জিনিসগুলো আপনার একটা খাতা কলমে নোট করতে পারেন। এর পাশাপাশি যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানান, কারণ জিনিসগুলো একটু বেশি টেকনিক্যাল। আর এর পাশাপাশি হচ্ছে আপনারা যদি কনটেক্সটের ব্যাপারটা যদি এখনো একটু ধোঁয়াশা টাইপের থাকে, এই জিনিসগুলো আপনি আসলেই বুঝবেন না। টু বি ভেরি অনেস্ট, এই জিনিসগুলো আপনি আসলেই বুঝবেন না এবং অ্যাপ্লাইও করতে পারবেন না। সো কনটেক্সট ইজ ফার্স্ট। আমি সবসময় বলে আসছি, ডাইভারজেন্সের যে ফার্স্ট এর আগে যে ভিডিওটা ছিল ওখানের মধ্যে আমরা কনটেক্সট নিয়ে প্রথমে একটু আলোচনা করেছি, যেন আপনার এই সাইকেল অ্যানালাইসিস, এই যে কন্টিনিউশন ডাইভারজেন্স, এগুলো যেন আপনার বা হিডেন ডাইভারজেন্স, এগুলো যখন আপনার কনটেক্সটের সাথে আপনি তুলনা করবেন তখন যেন আপনার প্রবলেম না হয়, আপনার জন্য কনফিউশনটা ক্রিয়েট না হয়। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আজকে আমাদের এই ভিডিও। নেক্সট ভিডিওতে কি আসতে যাচ্ছে ওটা একটু সারপ্রাইজ থাক, বাট এখন পর্যন্ত আমাদের যা যা শেখানো হলো, টোটাল ডাইভারজেন্সের যেসব ব্যাপারগুলো আপনাদের জানা উচিত সবকিছু আমি এখানে কভার করে দিয়েছি। এর আগের বড় ভিডিওটাতে অবশ্যই অনেক বেশি ডিটেলস ছিল, এবং এখানেও যা যা ডিটেলস দেওয়ার দরকার, মেনলি হিডেন ডাইভারজেন্সে আমি একটু বেশি এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তাও যদি কোনো কনফিউশন থাকে, আপনারা মার্কেটে হিডেন ডাইভারজেন্স স্পট করে আমাকে চ্যাট বক্সে স্ক্রিনশটটা দিতে পারেন, তাহলে আমি আপনাদেরকে, আপনার যদি কোনো ভুল হয় যে সেই জিনিসটা আমি ধরিয়ে দিতে পারবো। এখানে মেনলি কনফিউশন জিনিসটাই হচ্ছে হিডেন ডাইভারজেন্স নিয়ে হয়। তো হিডেন ডাইভারজেন্সটা যদি আপনি প্রপারলি বুঝতে পারেন, কন্ডিশন ডাইভারজেন্স রেগুলার ডাইভারজেন্সের মেথোডোলজিতে কাজ করে, জাস্ট হিস্টোগ্রামের একটু পার্থক্য থাকে, এখানে পিএন এই জিনিসগুলো থাকে না। আর আরেকটা যেটা জিনিস, এক্সট্রিম ডাইভারজেন্সের জন্য আপনার হাই টাইম ফ্রেমে যেতে হয়, হিডেন ডাইভারজেন্সের জন্য আপনাকে একটু লোয়ার টাইম ফ্রেমে যেতে হয়, জাস্ট একটু কনফার্মেশনের জন্য। আপনি যদি নর্মাল ওই চার্টের মধ্যে যদি জিনিসটা বুঝে নিতে পারেন, তাহলে অ্যাকচুয়ালি আর ওই টাইম ফ্রেম সুইচ করে জিনিসটা দেওয়ার কোনো মানে হয় না বা দরকার নেই অ্যাকচুয়ালি। আর সাইকেলের যেটা অ্যানালাইসিস, ওইটার জন্য আপনাকে অবশ্যই কারেকশন যে কারেক্টিভ ওয়েভ, ওই কারেক্টিভ ওয়েভটা ধরাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি জাস্ট একটা রিয়েল এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই চার্ট থেকে, তাহলে আপনারা ফিবো এক্সপেনশনটা কিভাবে প্রপারলি আঁকবেন ওই জিনিসটা বুঝতে পারবেন। সো আমরা এখন চলে আসলাম ডিরেক্টলি চার্টে। তো এখানের মধ্যে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে একটা ইউরো জেপিওয়াই পেয়ারে ইম্পালসিভ মুভ, কারেকশন, দেন ইম্পালসিভ। সো আমরা এই জিনিসটা কিভাবে অ্যাকচুয়ালি এক্সপেনশনটা আঁকবো, যে জিনিসটা দেখে আমরা এখানে এক্সপেনশন, আমি এখানে অ্যাকচুয়ালি টুলবারের মধ্যে অ্যাড করে রেখেছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন কাস্টমাইজে গিয়ে। এখান থেকে আপনারা ফিবোনাচি যে এক্সপেনশনটা আছে এখান থেকে এখানে ইনসার্ট করে নিতে পারেন। আমি অলরেডি ইনসার্ট করা আছে, তো আমি একটু রিমুভ করে দেখাচ্ছি। এই যে ফিবোনাচি এক্সপেনশনটাকে আমি যদি এখানে ইনসার্ট করে দিই,
তা এখানে চলে আসছে। ওকে, জাস্ট ইজি ভাবে আঁকার জন্য। তো আমরা জাস্ট যদি এখন কিভাবে আঁকবো সেটা দেখি। এক্সপ্যানশন, আমরা এখানে দেখলাম যে বিয়ারিশ প্রেশারটা শুরু হয়েছে বা বিয়ারিশ মোমেন্টামটা শুরু হয়েছে এই ক্যান্ডেল থেকে, এটা এতটুকু আসলো, এতটুকু পর্যন্ত আসলো, এবং কারেকশনটা শেষ হয়ে আবার বিয়ারিশ ক্যান্ডেলটা কোথা থেকে নতুন ভাবে শুরু হয়েছে তা আমরা আবার ওখানে এনে জাস্ট ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখছি এখানে আমাদের 61.8, 100 এবং 161.8 এই জায়গাগুলোতে কিন্তু লেভেল আঁকা হয়ে গেছে। দেখেন 161.8-এ যখন প্রাইসটা আসলো কি পরিমাণ একটা ধাক্কা দিল, ঠিক আছে। 61.8 থেকে ছোটখাটো রিট্রেসমেন্ট, এবং 100 থেকে এখনো কিন্তু এটা জিনিসটা কাউন্টারে চলছে, ঠিক আছে। আমরা আরো একটা এক্সাম্পলে যাই। ফর এক্সাম্পল ইউএসডি ক্যাডের জন্য যদি আমরা আঁকতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এখানের মধ্যে কিন্তু মূল জিনিসটা যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে কোথা থেকে অ্যাকচুয়ালি মোমেন্টামটা শুরু হয়েছে বা ইম্পালসিভ মুভটা শুরু হয়েছে। এখান থেকে ইম্পালসিভ মুভটা শুরু হলো, ঠিক আছে। কারেকশন কিন্তু এখানে ধরতে গেলে এতটুকু পর্যন্ত কিন্তু কারেকশনটা আমাদের হয়ে গেছে, রাইট। দেখেন ইম্পালসিভ, কারেক্টিভ, এখানে দেখলাম 61.8। আমরা যদি ম্যাকডি টু লাইনটা যদি আমরা এখানে দিই, দেখেন এখানে কিন্তু আমরা একটা ডাইভারজেন্স পেলাম। অনেক সময় এমন হয় যে এক্সাক্ট লেভেল থেকে কিন্তু আমরা অনেক সময় ডাইভারজেন্সটা পাই না। তো আমাদেরকে যে জিনিসটা আসলে করতে হয় এখানে কিন্তু এটা কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল না, এগুলো হচ্ছে অ্যাকশন লেভেল বলি, এক্সপেনশন লেভেলগুলোকে। সেটা হচ্ছে এই এলাকায় যাওয়ার পর থেকে আমাদেরকে ডাইভারজেন্স খুঁজতে হবে, এবং এই এলাকায় যাওয়ার পর যদি আমরা ডাইভারজেন্স খুঁজে পাই তখনই আমরা কোনো একটা প্রাইস অ্যাকশন উইপনের হেল্প নিয়ে আমরা ওই ডাইভারজেন্স অনুযায়ী কাজ করে শুরু করে দেবো। এমন না যে এটা কোনো একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল আমরা আঁকছি, ঠিক আছে, যে এই লেভেলে আসলে এখান থেকে ধাক্কা খেয়ে উপরের দিকে যাবে, এমন কিছু না। এখানে হচ্ছে আমরা 61.8 লেভেল যখন আমরা কাছাকাছি যাই তখন আমরা ডাইভারজেন্স খোঁজা শুরু করবো। দেখেন এখানে যখন আমাদের 61.8 লেভেলে যখন আসলো প্রাইসটা, তখন কি কোনো ডাইভারজেন্স আমরা এখানে পেলাম কিনা এই জায়গায়? না, কোনো ডাইভারজেন্স নেই, রাইট। সো তখন কিন্তু আমরা এখানে ধরতে পারছি না 61.8 লেভেলের মধ্যে আমরা কোনো একটা বাই সেট পাচ্ছি। যখন 100 লেভেলের কাছাকাছি আসলো, যখন একটা মার্কেটটা ভোলাটাইল হওয়া শুরু করলো, তখন দেখলাম আস্তে আস্তে এখানে একটা ডাইভারজেন্স ফর্ম করেছে, তাও কিন্তু কন্টিনিউশন ডাইভারজেন্স। আর কন্টিনিউশন ডাইভারজেন্সের কথা যদি আমরা এখানে ধরতে যাই, কন্টিনিউশন ডাইভারজেন্স কিন্তু রিট্রেস ক্রিয়েট করে, এটা কিন্তু টোটাল কাউন্টার ক্রিয়েট করে না। তাও একটা জিনিস বলে রাখা ভালো হচ্ছে, যেহেতু কনটেক্সটের উপরে বেস করে আমরা সবসময় ট্রেড করি, সেহেতু রিসেন্ট যে কোনো একটা হাই যতক্ষণ না পর্যন্ত আমাদের ব্রেকআউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ট্রেন্ডের দিকে থাকি। তো ওই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যেটা অ্যাকচুয়ালি বললাম যে ওভারঅল অনেক কিছু নিয়ে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবং ওই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। ইটস লাইক আ টুল বক্স। আমি আপনাদেরকে এখন নতুন নতুন টুল দিচ্ছি, যে ফর এক্সাম্পল আগে যদি ছোটখাটো একটা স্ক্রু ড্রাইভার থাকতো, এখন কিন্তু বড় ছোট মাঝারি অনেক রকম স্ক্রু ড্রাইভার আপনাকে দিলাম, যে কোনো কিছুর প্যাচ আপনি খুলতে পারবেন। তো ওই জিনিসগুলো যদি আপনি একটু মাথায় রাখতে পারেন ওভারঅল, তাহলে দেখবেন যে আপনার অ্যাকুরেসিটা বৃদ্ধি পাচ্ছে এবং আগামীতে আপনি আরো অনেক ভালো ট্রেড করতে পারবেন, ঠিক আছে। আমরা যে জিনিসগুলো দেখালাম, এক্সট্রিম ডাইভারজেন্স, রেগুলার ডাইভারজেন্স অ্যান্ড ডিভাইডেড বাই 4 রুলস, অনেক কিছু কিন্তু আমরা এমএফএক্স ইউনিভার্সিটিতে শেয়ার করেছি। এবং আমি আপনাদেরকে সবসময় একটা জিনিস বলি, উই আর অলওয়েজ ওয়ার্কিং অন প্রবাবিলিটিস, এবং সবার থেকে বড় জিনিস হচ্ছে ট্রেড ম্যানেজমেন্ট, ঠিক আছে। ট্রেড ম্যানেজমেন্টের ধাপগুলো আমি একটু আগে বলেছি, প্লাস এখানের মধ্যে যে জিনিসটা আরেকটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার প্রপার মাইন্ডসেটটা। কোনো সময় প্রেশারে থাকলে কিন্তু দেখবেন একটা ভালো অ্যানালাইসিস করে আপনি খারাপ ট্রেড করছেন, কারণ তখন আপনি একটা মেন্টাল প্রেশারে আছেন। তো সাইকোলজি নিয়ে যে ভিডিওগুলো আছে ওগুলো দরকার হলে একটু আবার দেখবেন। আর সবসময় ট্রেড নেওয়ার আগে ট্রেডিং প্ল্যান বা ট্রেডিং জার্নালটা আপনার হাতে রাখার চেষ্টা করবেন। ট্রেডিং জার্নালের একটা ফরম্যাট আপনাদের সাথে অবভিয়াসলি আমি শেয়ার করেছি। সো সেই জার্নালটা ডাউনলোড করে প্রত্যেক দিনের ট্রেড কি কি নিচ্ছেন, কি কি নিচ্ছেন না, কি কি ভুল হয়েছে, কি কি কারণে স্টপ লস হিট করেছে, কি কি কারণে টেক প্রফিট লেভেলে গেছে, ওই জিনিসগুলো যদি একটু লিখে রাখেন এবং উইকেন্ডে যদি সেগুলো আবার একটু গো থ্রু করেন, দেখবেন যে আপনার ট্রেডিং এর যে একটা ফলাফল, মার্কেট যতই খারাপ থাকুক না কেন আপনি একটা ভালো কিছু পেতে পারবেন। 2008 এ যখন একটা রিসেশন হয় আমেরিকাতে, তখন প্রায় প্রত্যেকটা বড় বড় ফার্ম আপনার লস করে, অনেক বেশি বেশি লস করে, এবং এমনও দেখা যায় যে অনেক বড় বড় ফিনান্সিয়াল ফার্ম, ইনভেস্টমেন্ট ফার্ম দেউলিয়া হয়ে যায়। বাট সেই সময় একটা কোম্পানি ব্রেক ইভেন করতে 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 গিয়ে একটা সময় গিয়ে দেখা যায় ওরা 1 থেকে 2% প্রফিট করছে, যেখানে কোম্পানিটা রীতিমতো 5-6% থাকে মিনিমাম, বাট ওই বছর তারা 2% প্রফিট করতে পেরেছে। এবং সেই কোম্পানিটার মালিক হচ্ছে রেই ডেলিও।
আপনারা যদি গুগলে সার্চ করেন রে ডেলিওর যে ফার্মটা আছে ইনভেস্টমেন্ট ফার্ম, যে হেজ ফার্ম, সেই হেজ ফান্ডে অ্যাকচুয়ালি 2008-এ কি কারিশমা তারা দেখাতে পেরেছিল, ঠিক আছে? এবং এই খারাপ মার্কেটেও সে ব্রেক ইভেন খেতে খেতে কিন্তু 1 থেকে 2% প্রফিট করতে পেরেছে। সো দ্যাট ইজ দ্য মেইন থিং। এটা খারাপ না যে আপনি ব্রেক ইভেন করছেন বা আপনার ট্রেড ম্যানেজমেন্ট একটু ভুল হচ্ছে, দ্যাট ইজ দ্য লেসন। আপনাকে আসলে বুঝতে হবে যে আসলে এই জিনিসটা যেহেতু এখন হয়েছে, আমি মার্কেটের কোন জিনিসটা বুঝতে ভুল করেছিলাম। মার্কেট যদি অতিরিক্ত ভলাটাইল থাকে, তখন যদি আমি তাড়াতাড়ি ব্রেক ইভেনে নিয়ে আসি, তখন কিন্তু আমার ব্রেক ইভেন হিট করার চান্সটা অনেক বেশি থাকে। আবার দেখা গেল মার্কেট অতিরিক্ত ভলাটাইল, আমি স্ক্যাল্পিং করলাম, স্ক্যাল্পিং করে একটা ভালো প্রফিট নিয়ে নিলাম, নেওয়ার পর বসে থাকি, সমস্যা নেই, 20 পিস প্রফিট, 25 পিস প্রফিট নিয়ে বসে থাকি, নো প্রবলেম। অনেক সময় দেখা যায় যে আমাদের টার্গেট হিট করার আগে মার্কেটটা ঘুরে দাঁড়াচ্ছে, তখনই যতটুকু আছে ততটুকু প্রফিট নিয়ে আমরা বের হয়ে যাই, কেন ব্রেক ইভেনে হিট করার জন্য বসে থাকি? তাই ট্রেড ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক সময় দেখা যায় টেক প্রফিট লেভেলের 5 পিস আগের থেকে মার্কেটে ঘোরা শুরু হয়ে গেছে, এমনও হতে পারে। তো এমন হলে কি করতে হবে? আপনাকে তখন মাথা খাটিয়ে ওই সময় ট্রেডটা বন্ধ করে দিতে হবে এবং যা প্রফিট আছে আলহামদুলিল্লাহ বলে নিয়ে নিতে হবে। এই হচ্ছে কিছু হিডেন টিপস, ছোটখাটো হিডেন ডাইভারজেন্সের মতো। সো দিস ইজ ইট ফর দিস লেসন, এবং আগামীতে আপনাদের আরেকটা খুব চমৎকার লেসন আসছে, এবং এমএফএক্স এর আমাদের ওভারঅল যে স্ট্র্যাটেজি এবং ওভারঅল যে স্ট্রাকচার, কোর্স স্ট্রাকচার, এটা আমরা একটু সুন্দর করে সাজাবো আপনাদের জন্য, যেন আপনারা আরো প্রপারলি জিনিসগুলো বুঝতে পারেন এবং আরো প্রপারলি আপনারা যেন গাইডলাইনের সাথে আমাদের সাথে একসাথে কাজ করতে পারেন। তো ধন্যবাদ এমএফএক্স এর সাথে থাকার জন্য। কোনো প্রবলেম হলে এই ইমেল অ্যাড্রেসগুলোতে অবশ্যই আমাদেরকে নক করবেন, ইমেল করবেন, অথবা মেম্বার চ্যাট বক্সে আমাকে চ্যাট করবেন, অথবা প্রাইভেটলিও চ্যাটে নক করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো ধন্যবাদ এমএফএক্স এর সাথে থাকার জন্য। আর একটা জিনিস যেটা না বললে নাই, থ্যাংক ইউ ফর বিং উইথ এমএফএক্স টিল নাও। থ্যাংক ইউ।